আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা ভাইয়া তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে হচ্ছে এটা লেকচার 2। তো আজকে হচ্ছে আমরা লেকচার 2 যেহেতু সো গত ক্লাসে কি পড়ছিলাম মনে আছে? তো এই যে আমরা এতটুকু পড়ছিলাম, এই যে এটা পর্যন্ত গাঠনিক সংকেত পর্যন্ত। আজকে হচ্ছে এই যে অষ্টক নিয়ম থেকে পড়বো ইনশাআল্লাহ, সব ভাইয়া ডিটেলসে পড়াইতেছি, ঠিক আছে? আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে থাকো, আজকে হচ্ছে আমাদের কি ভাইয়া রাসায়নিক বন্ধন লেকচার 2। তো এই যে অষ্টক নিয়মটা কি যেখানেই দেওয়া আছে, কি দেওয়া আছে? অষ্টক নিয়ম হইতেছে অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে কিছু সংখ্যক ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে একই অষ্টক। আচ্ছা, এটা কঠিনভাবে লেখা, যাই হোক এটা সংজ্ঞায় লেখা আছে। অষ্টক নিয়ম মানে কি? অষ্টক নিয়ম মানে হইতেছে যখন মৌলগুলা যৌগ গঠন করে তখন তারা যাই করুক, ইলেকট্রন শেয়ার করুক বা ইলেকট্রন ভাগাভাগি করুক বা ইলেকট্রন গ্রহণ করুক বা বর্জন করুক, তাদের একটাই উদ্দেশ্য থাকে, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। কি তাদের উদ্দেশ্য কি থাকে? সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এটাই হচ্ছে অষ্টক নিয়ম। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনই থাকে, বুঝছো? এটা হচ্ছে অষ্টক নিয়ম, বুঝছো? লাইক মনে করো এই যে তোমরা দেখছো, তোমরা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড আমি তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে? এখানে হচ্ছে সোডিয়াম কি করে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করার সময় সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়ন হয়, ঠিক আছে? সোডিয়াম আয়ন মানে কি? ওর ইলেকট্রন হচ্ছে 10টা মানে কি? নিয়নের কাঠামো, ভালো করে বুঝো। ক্লোরিন মাইনাস মানে কি? একটা ইলেকট্রন নতুন অ্যাড হয়েছে, দ্যাট মিনস এর ইলেকট্রন আছে 18টা, আগে ছিল 17, একটা অ্যাড হয়েছে 18 মানে কি? আর্গনের কাঠামো। এই দুইটাই নিষ্ক্রিয় মূল না, আর এই দুইটারই সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। তুমি দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আর সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। এটাই হচ্ছে অষ্টক নিয়ম, ঠিক আছে? আচ্ছা, আরো বিস্তারিত বুঝবা যখন হচ্ছে আমরা তোমাকে ডিরেক্ট পড়াবো। আচ্ছা, এরপরে 2 এর নিয়ম। আচ্ছা, আমার মনে হয় যে 2 এর নিয়ম, অষ্টক নিয়ম, এগুলো হচ্ছে আয়নিক বন্ধন, তারপরে হচ্ছে সমযোজী বন্ধন, ওইগুলা পড়ার পরে এগুলা ভালোভাবে বুঝবা, ঠিক আছে? আমি আসলে এগুলা পড়াই তোমাদের পড়ে। এখন হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ করে না, ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন থেকে পড়ে, এগুলো আমরা একটু পরে এসে দেখবো যে নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ করে না। এই ক্যাটায়ন কি ভাইয়া? ক্যাটায়ন হইতেছে, ভালো করে বুঝো, দাতু কি করবে? এই যে একটা ধাতু কি ভাই? একটা ধাতু হচ্ছে সোডিয়াম, সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, করে সে ধাতব আয়নে পরিণত হবে। এই যে আয়নে পরিণত হয়েছে, প্লাস আয়নে, পজিটিভ আয়নে পরিণত হবে। এই যে ম্যাগনেসিয়াম, সে কি করতে পারে? 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ হবে, মানে ম্যাগনেসিয়ামের পজিটিভ আয়নে পরিণত হয়েছে। সো এরাই হচ্ছে ক্যাটায়ন। এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে আয়নগুলো আছে এগুলো হচ্ছে ক্যাটায়ন। তো এই যে লিখে আছে সুন্দর মতো, ধনাত্মক আদান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। কি বলছি? বলো কি বলছি? ধনাত্মক আদান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। শেষ ক্যাটায়ন কি? পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। সো বেশিরভাগ ধাতুই হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট মানে হইতে পারে, ঠিক আছে? ইলেকট্রন ত্যাগ ধাতুই করতে পারে। তো পর্যায় সারণীর বামের মৌল বা ধাতুগুলো দেখো, বামের মৌল কোনগুলা? পর্যায় সারণীর বামে কোনগুলা থাকে আমরা একটু দেখে আসি। এই যে কেমিস্ট্রি দেখো, পর্যায় সারণীর বাম এটা, ডান এটা। সো বামের দিকে কোনগুলা থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, রুবিডিয়াম, স্ট্রোনচিয়াম, এগুলো সব ধাতু। জানো সবগুলো কি করে? সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে। তো এই যে লেখা আছে পর্যায় সারণীর বামের মৌলগুলো বা ধাতুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়ন সৃষ্টি করে। এই যে আমাদের ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টা, সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়, ঠিক আছে? 2টা যেহেতু ত্যাগ করছে 2+ আসবে। এই যে ম্যাগনেসিয়াম 2+ আসছে, এটা ইলেকট্রন কোটা 10টা। কেন? আগে ছিল 12টা, এখন 2টা ত্যাগ করছে। 2+ মানে কি? 2টা ত্যাগ করছে, তাইলে ইলেকট্রন হয়ে গেছে 10টা। এই 10 ইলেকট্রন মানে কি? নিষ্ক্রিয় মূল নিয়নের কাঠামো অর্জন করছে। তো এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ করছে, ঠিক আছে? তো এই ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে ক্যাটায়ন। এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নটাই হচ্ছে ক্যাটায়ন। তো এখানে যেটা বলছে পর্যায় সারণীর বামের মৌলগুলা বা ধাতুগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমেই ক্যাটায়ন সৃষ্টি করে। এই যে এই ধাতুটা কি করছে? সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করছে এবং এই যে ক্যাটায়নটা সৃষ্টি করছে। ভালো করে বুঝতে পারছো?
আবার যদি বুঝাই এইভাবে আইকা তোমারে বুঝে, এই যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের এটা মনে করো হচ্ছে প্রথম শক্তি স্তর, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। বুঝা গেছে? বলো। এই যে ম্যাগনেসিয়ামের এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে থাকে আটটা, তো টোটাল কত হইলো এই দুইটা আর এই আটটা 10টা, এবং তৃতীয় শক্তি স্তরের আরো 2টা থাকে। তাহলে সে কি করে, তার বাইরের শক্তি স্তরে দেখো কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে, সে এই 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, 2টা ইলেকট্রন কি করে ফেলবে, ত্যাগ করে ফেলবে। সো সে যদি, ভালো করে বুঝো, সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, সে এই যে তার সর্বশেষ শক্তি স্তরে এই 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে ফেলে, ঠিক আছে, তাহলে সে কি হয়ে যাবে, 2টা ত্যাগ করছে মানে সে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। এবং সে কি করছে, এই 2টা ত্যাগ করে ফেলছে, এই 2টা ত্যাগ করে ফেলছে মানে এই 2টা নাই, তো এই 2টা নাই হলে শক্তি স্তর তো নাই হয়ে যাবে, তো শক্তি স্তর নাই হয়ে গেছে, দেখছো শক্তি স্তর নাই হয়ে গেছে। তো এই যে এখন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, বুঝছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, বুঝছো, প্লাসটা হচ্ছে তোমার এই যে বাইরে দেওয়া লাগে, এই যে সরি আমার সোনার ময়না পাখি দেশে উইরা গেল রে দিয়া মরে পাখি রে আমার। আচ্ছা যাই হোক, দেখছো এই যে ম্যাগনেসিয়াম কি করছে, তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনগুলো ত্যাগ করেই এই ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে, এবং সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করছে। তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। এই যে যখনই তারা যৌগ গঠন করে আর কি মেইনলি, তখন হচ্ছে তারা এইভাবে ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বা নিষ্ক্রিয় মূল্যের কাঠামো অর্জন করতে চায়, ঠিক আছে। এটা আসলে অষ্টক নিয়ম, যখন 8টা হয়েছে অষ্টক নিয়ম। আর আমরা যেটা দেখতেছি যে এখানে যে আয়নটা সৃষ্টি হয়েছে ম্যাগনেসিয়াম 2+, ওইটা হচ্ছে ক্যাটায়ন। বোঝা গেছে? সেম ভাবে বাকিগুলো। এরপরে এনায়ন কি ভাই, এনায়ন হইতেছে খুব সুন্দর, এই যে ক্যাটায়নের বিপরীতটা, ক্যাটায়ন ছিল ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, আর এনায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আধান, ঠিক আছে। এই যে লাইক ক্লোরিন কি করে, 17 তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হবে, এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটায়ন। এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণুকে এনায়ন বলে। এটা হচ্ছে অধাতব পরমাণু, ধাতু না, এটা অধাতু। কেন অধাতু? যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই তো অধাতু, স্বাভাবিক, ঠিক আছে। তো এইটা হচ্ছে অধাতু। সো এই ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণুটা কি হচ্ছে এনায়ন বলে, এই ক্লোরিন মাইনাসটাই এনায়ন, ঠিক আছে। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন 2- হয়, এই অক্সিজেন 2- হচ্ছে এনায়ন, ঠিক আছে। অক্সিজেন 2- হচ্ছে এনায়ন। আশা করি বুঝতে পারছো। সো পর্যায় সারণীর ডানের মৌল কোনগুলো, এই যে ডান দিকে যেগুলো আছে, দেখো ডান দিকে কোনগুলো আছে, এই যে ডান দিকে আছে এইগুলা, এই যে অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, সালফার, এগুলা তো নিষ্ক্রিয় মূল, এগুলা বাদ দাও, বাকিগুলা এই যে অক্সিজেন, ফ্লুরিন, সালফার, সেলেনিয়াম, ব্রোমিন, আয়োডিন, টেলুরিয়াম, এই যে এইগুলো আছে, এগুলা কি, এগুলো হচ্ছে অধাতু। এই ডানের মৌলগুলা বা অধাতুগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। ভালো করে বুঝো, এনায়ন করতে হইলে ইলেকট্রন গ্রহণ করা লাগে, আর ক্যাটায়নে পরিণত হইতে হইলে ইলেকট্রন ত্যাগ করা লাগে। বুঝো, এনায়নে পরিণত হইতে হইলে ইলেকট্রন গ্রহণ করা লাগে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করা লাগে। গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে এনায়ন সৃষ্টি হয়। লাইক এই যে ক্লোরিন কি করছিল, সে তো 17, তার সর্বশেষ শক্তি স্তরে এখন একটা ইলেকট্রন দরকার 18 হইতে হইলে। 18 হচ্ছে নিষ্ক্রিয় মূলের কাঠামো, যেটা হচ্ছে আর্গন। এই যে সে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হয়েছে, তখন তার সব ইলেকট্রন হয়ে গেছে 18টা মানে কি, আর্গনের কাঠামো অর্জন করছে, আর্গন নিষ্ক্রিয় মূল, ঠিক আছে। তো সে ওই যে নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করছে ইলেকট্রন গ্রহণ করে, তখনই হচ্ছে আমাদের এনায়নটা সৃষ্টি হয়েছে। দেখো তখনই হচ্ছে আমাদের এনায়নটা সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো। সেম ভাবে অক্সিজেনেরটাই দেখো, অক্সিজেন কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এখানে তার কি আছে, এখানে ইলেকট্রন আছে 8টা। সো 2টা ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন 2- হয়েছে, এখানে ইলেকট্রন আছে 10টা। এই 10টা মানে কি, নিয়নের কাঠামো। 10টা মানে কি, নিয়নের কাঠামো। আশা করি বুঝতে পারছো, 10টা মানে কি, নিয়নের কাঠামো, ঠিক আছে। ওকে, বুঝলাম, নিয়নের কাঠামো। ওকে, সো এইগুলো হচ্ছে এইভাবে হচ্ছে এনায়ন সৃষ্টি হয়। এরপরে আসো
অধাতুরা কেন ক্যাটায়ন সৃষ্টি করতে পারে না? অধাতুরা কেন ক্যাটায়ন সৃষ্টি করতে পারে না? একটা মাত্র কারণ, অধাতু মানে কি, যে অক্সিজেন, ক্লোরিন, এইগুলা। তো ক্যাটায়ন সৃষ্টি করতে হইলে দেখো, ক্যাটায়ন সৃষ্টি করতে হইলে ইলেকট্রন ত্যাগ করা লাগে। ক্যাটায়ন সৃষ্টি করতে হইলে ইলেকট্রন ত্যাগ করা লাগে। বাট আমরা জানি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 4টার বেশি ইলেকট্রন থাকে তাহলে তার ইলেকট্রন ত্যাগ করা কষ্ট হয়ে যায়। কেন? কজ ভালো করে বুঝো, তার আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়। কিভাবে বুঝবো আমরা? এই যে পর্যায় সারণীর এই যে ডান দিকে যেগুলো আছে অধাতুগুলা, এগুলা তো অধাতু, তো এইগুলার ক্ষেত্রে দেখো আয়নীকরণ শক্তি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বাড়ে, তোমরা জানো সবাই। এই ডান দিকের মৌলগুলার আয়নীকরণ শক্তি বেশি, এজন্য এরা চাইলেও সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। আর ইলেকট্রন ত্যাগ না করলে কিন্তু ক্যাটায়ন সৃষ্টি হবে না। সো অধাতুরা কেন ক্যাটায়ন সৃষ্টি করতে পারে না? কারণ অধাতুদের আয়নীকরণ শক্তি বেশি থাকে। কি থাকে? আয়নীকরণ শক্তি বেশি থাকে। আয়নীকরণ শক্তি বেশি থাকে। অধাতুদের আয়নীকরণ শক্তি বেশি থাকে। ভালো করে বুঝো, অধাতুদের কি থাকে? আয়নীকরণ শক্তি বেশি থাকে। অধাতুদের আয়নীকরণ শক্তি বেশি থাকে, যার জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে না। কজ আয়নীকরণ শক্তি বেশি থাকলে কি করবে? সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। ইলেকট্রন ত্যাগ করতে হলে তো একটা শক্তি লাগে, ঠিক আছে? আয়নীকরণ শক্তি বেশি মানে তাকে টান দিয়ে ধরে রাখছে ইলেকট্রনগুলোকে, সে চাইলেও সহজে ত্যাগ করতে পারে না। তো যার জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ঠিক আছে? যার জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে না। বুঝছো কি বলছি? অধাতুদের আয়নীকরণ শক্তি বেশি থাকে, যার জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে না, এজন্য ক্যাটায়ন সৃষ্টি হয় না। অধাতুরা ক্যাটায়ন সৃষ্টি করতে পারে না। বুঝছো? ক্যাটায়ন সৃষ্টি হয় না, ঠিক আছে? ওকে, এরপরে আসো, ধাতুরা কেন দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? দেখো, ধাতুরা কেন দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, এই প্রশ্ন যদি বলি, ধাতুদের আয়নীকরণ শক্তি কম থাকে। কিভাবে? এই যে ধাতুরা থাকে পর্যায় সারণীর, দেখো ধাতুরা কই থাকে? ধাতুরা থাকে পর্যায় সারণীর বাম দিকে। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলাই তো ধাতু। এগুলা পর্যায় সারণীর বাম দিকে থাকে। আর আমরা জানি পর্যায় সারণীর বাম দিকে যেগুলো আছে এগুলার আকার বেশি হলে আয়নীকরণ শক্তি কম। দ্যাট মিনস পর্যায় সারণীর বামের মৌলগুলার আয়নীকরণ শক্তি কম, আর আয়নীকরণ শক্তি কম হইলেই এরা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। দেখো ভালো করে বুঝো, ধাতুরা কেন দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? কারণ ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান অনেক কম, এজন্য এরা অতি সহজেই সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হইতে পারে, ঠিক আছে? ধাতুরা কেন দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? কারণ ধাতুদের আয়নীকরণ শক্তি কম, এজন্য এরা দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। বুঝছো? ওকে, এই যে সুন্দর মতো আমরা পড়তেছি না? এরপরে আসো ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়নের পাশাপাশি অবস্থান করলে কি হয়? আচ্ছা দেখো, ক্যাটায়ন ও অ্যানায়ন যখন পাশাপাশি অবস্থান করে, দেখে এই যে সোডিয়াম প্লাস, এই যে ক্লোরিন মাইনাস, এরা যখন পাশাপাশি অবস্থান করে, দেখুন একটা হচ্ছে পজিটিভ, ভালো করে বুঝি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দ্যাট মিনস তখন এদের মধ্যে কি সৃষ্টি হয়? আকর্ষণ সৃষ্টি হয়। এদের মধ্যে কি সৃষ্টি হয়? আকর্ষণ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক আছে? এই যে বলা আছে দেখো, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে। তারা যখন পাশাপাশি অবস্থান করবে তখন তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে এবং এরা একে অপরের সাথে মানে কি মিশে যেতে চাইবে, ঠিক আছে? তখন তারা কি করে? এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ বলের ফলে তারা একে অপরকে আকর্ষণ করে এবং বন্ধনে যুক্ত হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে থাকলে কি হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে তাদের মধ্যে, যেহেতু তারা বিপরীত আধান বিশিষ্ট এবং তারা বন্ধনে আবদ্ধ হয়। এবং এই ক্যাটায়ন আর অ্যানায়ন যে বন্ধনটা গঠন করে ওইটা হচ্ছে আয়নিক বন্ধন। কি বলছি? ক্যাটায়ন এবং অ্যানায়ন যে বন্ধনটা গঠন করে ওইটাই হচ্ছে আয়নিক বন্ধন। দেখো এই যে এটা কি ক্যাটায়ন অ্যানায়ন বুঝছি, এটা বাদ দাও, এটা লাগবে না। এই যে এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের মধ্যে বন্ধনে যুক্ত হয়, এটা মনে রাখো। আর পরে দেখবে এটাই সংজ্ঞা যে ক্যাটায়ন আর অ্যানায়ন যে বন্ধন গঠন করে ওইটাই আসলে আয়নিক বন্ধন, ঠিক আছে? ক্যাটায়ন আর অ্যানায়ন যে বন্ধন গঠন করে ওইটাই আসলে আয়নিক বন্ধন। আশা করি তোমরা বুঝতেছো, ক্লাস ভালোই লাগতেছে। ভাই একটু দ্রুত কথা বলে ফেলতেছি মেবি, নাকি? আমি কি দ্রুত কথা বলতেছি? ওকে, এরপরে বন্ধন কি ভাইয়া? বন্ধন হইতেছে
দেখো বন্ধন আমরা জানি, বন্ধন মানে কি, এই যে কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত হওয়া, এটাই হচ্ছে বন্ধন। ভালো করে বুঝো, কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত হওয়া, এটাই বন্ধন। ঠিক আছে, এইবারে রাসায়নিক বন্ধন মানে কি? রাসায়নিক বন্ধন হচ্ছে মানে এই যে রাসায়নিক বন্ধন, দেখো রসায়নে যখন হচ্ছে একটা মূল আর একটা মূলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন ওইটা আসলে রাসায়নিক বন্ধন হয়। সো রসায়নে এমন বন্ধন আছে, রসায়নের বন্ধন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। ভালো করে বুঝো, রসায়নে 2 প্রকার না, কে বছর 2 প্রকার, ধাতব বন্ধনও আছে, বুঝছো? এটা বাধ্য, এটা বাধ্য। রসায়নে বন্ধন 2 প্রকার না, অনেক রকম বন্ধন আছে। এটা ক্রস, ঠিক আছে, এটা ক্রস। তো এখানে হচ্ছে আয়নিক বন্ধন আছে একটা, সমযোজী বন্ধন একটা আছে। রসায়নে বন্ধন আমরা হচ্ছে ধাতব বন্ধন আছে, 3 নম্বরে আছে ধাতব বন্ধন। 3 নম্বরে কি আছে? ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন। বন্ধনের অভাব নেই এই পৃথিবীতে। তো আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, ধাতব বন্ধন আছে। এই তিনটাই মূলত আমরা জানবো। ফার্স্ট অফ অল এই যে আয়নিক বন্ধন, দেখো আয়নিক বন্ধনটা কি আমি সহজে তোমাকে বলে। আয়নিক বন্ধনটা হইতেছে কেটায়ন ও এনায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকেই আয়নিক বন্ধন বলে। আগেই পরে আসছি। কেটায়ন মানে কি? দেখো ধাতু, কেটায়ন কোনগুলা? ধাতু, ধাতুরে হচ্ছে আসলে কেটায়ন গঠন করতে পারে। এনায়ন কারা গঠন করতে পারে? অধাতু। তাহলে তুমি এটাও বলতে পারো ধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। শেষ। তোমাকে অনেকগুলো দিতেছি, দেখো তুমি এটাও বলতে পারবা কেটায়ন ও এনায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে আয়নিক বন্ধন বলে। আবার এটাও বলতে পারতেছো ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয় না, ধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হইতে পারে না। ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে সেটা আয়নিক বন্ধন। দেখো ধাতু আর অধাতু বলে তোমাকে এটা বলতে হবে ধাতু আর অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ধাতু ইলেকট্রন অধাতুকে দেয়, অধাতু সেটা গ্রহণ করে। ধাতু ও অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ঠিক আছে, সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। সো আয়নিক বন্ধনটা আসলে কিভাবে গঠন হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে বাদ, এগুলা বাদ, আমি নিজে আঁকবো, এগুলো আমি নিজে আঁকবো। ঠিক আছে, তো আয়নিক বন্ধন কেমনে গঠন হয় তোমাকে দেখাই। তো আবার এইভাবে আয়নিক বন্ধনের আরো সংজ্ঞা আছে। ধাতু এবং অধাতু বা কেটায়ন ও এনায়ন পাশাপাশি আসলে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা আকর্ষণ বল ক্রিয়া করে। ওই আকর্ষণ বলের জন্য তারা পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। এইভাবে বলা যায়, যত সুন্দরভাবে ইচ্ছা বলা যায়, ঝামেলা নাই। আমরা দেখাবো আয়নিক বন্ধন কিভাবে গঠন হয়। ঠিক আছে, দেখে আমি এতক্ষণ ধরে দেখাইতেছি তোমাকে, প্রপার ওয়াতে কোনোটাই দেখে নেই, এখন আসছে দেখানোর সময়। এই যে তোমরা সবাই জানো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটাই দেখাইতেছি, এটাই সবাই দেখায় আর কি। এই সোডিয়াম ক্লোরাইড কেমনে গঠন হয়েছে ভাইয়া? এটা এক্স্যাক্টলি গঠন হয়েছে এই যে সোডিয়াম আর ক্লোরিন পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। এটাই তো, এটাই তো। তো এটা কেমনে কাহিনীটা করছে এটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আয়নিক বন্ধন মানেই হইতেছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন মানে হইতেছে যে বন্ধনের মধ্যে ধাতু আর অধাতু থাকবে, যেটাতে দেখবা ধাতু আর অধাতু যুক্ত হইতেছে বুঝবো এটাই হচ্ছে আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক বন্ধন মানে ধাতু আর অধাতু বিক্রিয়া করে আয়নিক বন্ধন গঠন করে। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে ধাতু। সোডিয়ামকে যদি তুমি লিখো সুন্দর মতো, সোডিয়ামের কয়টা শক্তি স্তর আছে? 3টা। এই যে আমি দিলাম 1টা 2টা, তারপর হচ্ছে এই যে 3টা। সোডিয়ামের কয়টা? 3টা শক্তি স্তর আছে, দিলাম। এই যে এটাতে 2টা ইলেকট্রন, এখানে আছে 8টা ইলেকট্রন, টোটাল হচ্ছে 10টা, আর একটা এখানে। সোডিয়ামের টোটাল ইলেকট্রন 11টা ইলেকট্রন দিছি। এই যে এইভাবে আসলে আয়নিক বন্ধনটা লিখবা, ভালো করে বুঝি। আমরা আয়নিক বন্ধন তার আবার সোডিয়াম ক্লোরাইডের বন্ধনটা দেখতেছি। তো এই যে সোডিয়াম আছে দিলাম, তো আমি এখানে ক্লোরিনও আঁকতেছি। ঠিক আছে, এই যে ক্লোরিনও আঁকতেছি। ক্লোরিনেরও 3টা শক্তি স্তর আছে আমি যতদূর জানি আর কি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তারপরে এই যে তৃতীয় শক্তি স্তর দিলাম। ঠিক আছে, 3টা শক্তি স্তর আছে। সাইজ ঠিকঠাক মতো দিতে পারি নাই, হয়তো ঝামেলা নাই। ওকে, এই যে ক্লোরিন আছে না, ক্লোরিনে হচ্ছে 17টা ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে 2টা দাও, এখানে দাও 8টা, তাইলে হবে 10টা। ঠিক আছে, পরে আরো 7টা দিতে হবে, টোটাল 17টা ইলেকট্রন ক্লোরিনে। 7টা দিবা না, এই যে
3টা হবে মানে 6টা হবে জোড়ায় জোড়ায়, মানে ইলেকট্রনগুলো যতটা সম্ভব তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো জোড়ায় জোড়ায় অবস্থান করছে, 7 নম্বর ইলেকট্রনটা সে সিঙ্গেল রয়ে যায় একা। তো এই পৃথিবীতে কেউ কি সিঙ্গেল থাকতে চায় বলো? এই পৃথিবীতে কি কেউ সিঙ্গেল থাকতে চায় না। তখন কি হবে, এই যে সোডিয়াম আছে ক্লোরিন আছে, এখন তারা দেখতেছে এই সোডিয়াম যদি তার সর্বশেষ শক্তি স্তরের এই ইলেকট্রনটারে বিদায় করতে পারে, তাহলে দেখো এই শক্তি স্তরটা নাই হয়ে যাবে, তখন তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস সে নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করবে বা নিয়নের কাঠামো অর্জন করবে। অন্যদিকে ক্লোরিনও চাইতেছে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন মানে করতে বা নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে, তার আছে 7টা। দ্যাট মিনস তার একটা ইলেকট্রন দরকার। আর সোডিয়ামের কি দরকার, যে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে সর্বশেষ শক্তি স্তরে ওইটারে ত্যাগ করা। তো এবার সোডিয়াম কি করবে, এই যে সোডিয়াম আছে তার এই সর্বশেষ শক্তি স্তরে যে এক্সট্রা ইলেকট্রন ওইটা সে ত্যাগ করে ক্লোরিনকে দিয়ে দিবে এবং ক্লোরিন ওই ইলেকট্রনকে গ্রহণ করে ফেলবে। তাহলে কি হবে, সোডিয়ামের একটা ইলেকট্রন দিয়ে দিলে তার তো এই শক্তি স্তর আর থাকবে না, তখন দ্বিতীয় শক্তি স্তর আসবে, এই দ্বিতীয় শক্তি স্তরে তার 8টা ইলেকট্রন থাকবে। তখন তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ থাকবে, যেহেতু এই শক্তি স্তরটা নাই হয়ে যাবে এই ইলেকট্রনটা এখানে চলে গেলে। ঠিক আছে, ক্লোরিনের কি হবে, এই ইলেকট্রনটা এখানে চলে গেলে অলরেডি আছে 7টা, এটা 8টা হয়ে যাবে। দ্যাট মিনস ক্লোরিনও নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করে ফেলবে। ঠিক আছে, তো এটার জন্যই সোডিয়ামের এই অতিরিক্ত একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে, ক্লোরিন এটা গ্রহণ করে ফেলবে। সো তখন কাহিনীটা কি হবে তোমাকে দেখাইতেছে, এই যে প্রথমে এই চিত্রটা আঁকবা, সোডিয়াম আর ক্লোরাইডে আয়নিক বন্ধন আমরা আঁকতেছি। ঠিক আছে, বা সোডিয়াম আর ক্লোরিন মনে করো কোয়েশ্চেনটা এইভাবে বলতে পারে যে সোডিয়াম ক্লোরাইড পরস্পর কিরকম বন্ধন গঠন করে, তুমি হচ্ছে বর্ণনা দাও। ঠিক আছে, তো এটা দিলা, তো আমরা কেমনে দেখাবো, এই যে সোডিয়াম কি করছে ভাইয়া, সোডিয়াম তার একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, বিক্রিয়া দেখাবা এখানে এইভাবে লিখবা, বিক্রিয়াটা কেমন হয়েছে, ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, ভালো করে বুঝো, যেহেতু এটা ত্যাগ করছে। ক্লোরিন কি করবে, ক্লোরিন ওই যে ইলেকট্রনটা ত্যাগ করছে ওই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করবে, গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস হবে। ঠিক আছে, পরে তুমি এখানে লিখতে পারবা এই যে এটা কাটা, দ্যাট মিনস আমাদের এই যে সোডিয়াম আর ক্লোরিনে আলটিমেটলি লেখো সোডিয়াম আর এই ক্লোরিন যুক্ত হয় একসাথে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, এটাই তাদের বিক্রিয়া। বাট তোমাকে প্রপার বিক্রিয়া আরও দেখাইতে হবে, এটা শুধু দেখাইলে হবে না, তুমি হচ্ছে আয়নিক বন্ধন এটা তো দেখাইছো, পরে আরও দেখাইতে হবে। কি দেখাইতে হবে, এই যে সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করার পরে এর চেহারাটা কিরকম হয়েছে। তখন দেখো আমি এটারেই আনতেছি, দেখো এটারে ডিরেক্ট কপি করে নিয়ে আসতেছি, এই যে এটারে আমি কপি করে নিয়ে আসলাম এখানে, বুঝছো, এটা তো এক্সট্রা, এটা মুছে ফেললাম। ঠিক আছে, তো সোডিয়াম কি করছে, তার এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে, ত্যাগ করলে শক্তি সহ নাই হয়ে গেছে, বুঝছো, সেই ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে। ত্যাগ করার ফলে কি হবে দেখো, সে তো এখন সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাবে, সে কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে, ভালো করে বুঝো, সে ত্যাগ করে ফেলছে, তখন তার এখানে আদান চলে আসবে, কি একটা ইলেকট্রন ত্যাগ করছে প্লাস চলে আসবে, এই যে এই সোডিয়াম প্লাসটা আর কি, প্লাসটা তুমি এখানে দিবা, বুঝছো। অন্যদিকে এই যে ক্লোরিনের কি হয়েছে, ক্লোরিনে আগে ছিল এতটুকু, এখন এই সোডিয়াম যে ইলেকট্রনটা দিছে দেখো গোল ইলেকট্রনটা এখানে হিসাব বসবে, নতুন একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, গ্রহণ করলে কি হবে, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ আদান হয় আমরা জানি, ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু সে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হবে, ক্লোরিন মাইনাস হবে। ঠিক আছে, তুমি দুইটার দিকে চাইয়া দেখো, এই যে সোডিয়াম প্লাসের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এই যে ক্লোরিন মাইনাসের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। দ্যাট মিনস তারা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করছে এবং তারা বন্ধনে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে আয়নিক বন্ধন। এই যে দেখছো সোডিয়াম আয়নিক বন্ধন, এই যে ক্লোরিন আয়নিক বন্ধন গঠন করছে, এদের ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়ামের অবস্থা হয়েছে এইটা, ক্লোরিনের অবস্থা হয়েছে এইটা। ঠিক আছে, এটাই আসলে আনসার, মাঝখানে বর্ণনা লিখতে হবে তোমাকে। ফার্স্টে মনে করো বললো দেখাও যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে, তুমি কেমনে লিখবা, প্রথমে আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধনের সংজ্ঞা লিখবা, তুমি বলবা যে এখানে সোডিয়াম ক্লোরাইড কেমনে গঠন হয়েছে, সোডিয়াম আর ক্লোরিন মিলে, এখানে সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। ঠিক আছে, আর আমরা জানি আয়নিক বন্ধনের সংজ্ঞা কি, ধাতু আর অধাতু পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হইলে তাকে আয়নিক বন্ধন বলে। সেখানে যেহেতু সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, এরা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন। পরে কেমনে, এই যে বলবা যে সোডিয়াম কি করছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে পাই এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে ওই একটা ইলেকট্রনকে ত্যাগ করতে চাইবে যেহেতু সে নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে চায়। ঠিক আছে, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাইলে সে আরো একটা ইলেকট্রন চাইবে তার 8টা পূরণ করার জন্য। তখন কি করে, সোডিয়াম
তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা ত্যাগ করে ক্লোরিনকে দিয়ে দেয় এবং ক্লোরিন এটা গ্রহণ করে ফেলে। এইভাবে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যুক্ত মানে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, বা এইভাবে তারা পরস্পরের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে, এজন্য এটা হচ্ছে আয়নিক বন্ধন, এটা আয়নিক বন্ধনের সংখ্যার মধ্যেই পড়ে। এরপরে বিক্রিয়াটা দেখাবে যে এরকম বিক্রিয়া হয়। এরপরে দেখাবো যে বন্ধন মানে ইলেকট্রন আদান প্রদানের পরে কি অবস্থা হবে, এই অবস্থা হবে। এটা হচ্ছে একদম প্রপার আনসার আয়নিক বন্ধনের। ভালো লাগছে না বলো? ইজি না? আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে লেখা আছে উপরে দেখো, অনেক সময় বলবে আয়নিক যৌগ কাকে বলে। এই যে সুন্দর মতো লেখা আছে, আয়নিক যৌগ কাকে বলে? যে যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। ঠিক আছে, যে যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাকেই আয়নিক যৌগ বলে। এটা শর্ট মানে এটা মনে রেখো, কতে আসতে পারে। ঠিক আছে, তো এটা গেল সোডিয়াম ক্লোরাইড, তো ইজি। অন্যটা দেখাই, আর কি আছে আরেকটা দেখাই, পরে হচ্ছে আমরা সিকিউতে অনেকগুলা দেখবো। এখন তোমাদেরকে লাইক ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখাই, তোমাদেরকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখাই। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ? আয়নিক যৌগ না সমযোজী যৌগ? এখানে কি ধরনের বন্ধন আছে ওইটা আমরা দেখাইতে পারি কিনা দেখি। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেমনে গঠিত হয়েছে? ম্যাগনেসিয়াম আছে, ভালো করে বুঝো, ম্যাগনেসিয়াম আছে, সে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। যেহেতু ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম ইলেকট্রন 12, সে নিষ্ক্রিয় মূল নিয়নের কাঠামো অর্জন করতে চাইলে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, 2+ পরিণত হয়েছে। আচ্ছা, এটা এখন না, এটা পরে লিখি। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা গঠন হয়েছে এইভাবে, দেখো দেখো ভালো করে বুঝো। ম্যাগনেসিয়াম তো ম্যাগনেসিয়াম আর ক্লোরিন ডিরেক্ট বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এবং এটা কি ধরনের যৌগ? আয়নিক যৌগ। কেন? কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হইতেছে একটা অধাতু। তাইলে আমরা জানি ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে এটা হচ্ছে আয়নিক যৌগ। ভালো করে বুঝছো? এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু, শেষ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি? আয়নিক। কেন? কারণ ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে এটা অবশ্যই অবশ্যই আয়নিক যৌগ হবে, বা এই বন্ধনটা আয়নিক বন্ধন হবে। বুঝা গেছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাইলে এই যৌগটা আসলে কেমনে গঠন হয়েছে দেখো। এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, বা ম্যাগনেসিয়ামের এই যে শক্তি স্তরগুলো আমি একটু দেওয়ার ট্রাই করি। আমার সোনার ময়না পাখি কোন বাদেশে উইড়া গেলা রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি, কাজল বরণ আঁখি রে আমার সোনা বরণ পাখি, দিবানিশি মন ছায় রে বাইন্দা তোমায় রাখি রে আমার সোনার ময়না পাখি। আমি কেমনে যে মাঝে মধ্যে গান গাই ওটা আমি নিজেও জানি না, ক্লাস থেকে বাইরে চলে যাই মাঝে মধ্যে, বুঝছো? তোমরা আবার মাইন্টেন কইরো না, ঠিক আছে? ক্লাস তো বুঝতেছো, আমি জানি, বুঝছো? ভাইয়া যদি ক্লাস করাই, ওই ক্লাস যদি না বুঝো তাইলে মিয়া ক্লাস নেওয়াই বাদ দিয়ে দিব। বোর্ডটা একটু তেরা তেরা মনে হইতেছে রে আমার কাছে, কেন জানি, আল্লাহই জানে। হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে। এবারে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা, প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? আরো 2টা। এটাই তো, ভালো করে বুঝি, এখানে দিলাম এই 2টা। এইবারে ক্লোরিন দেখো, 2টা ক্লোরিন ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়েছে, কারণ বন্ধন গঠনের সময় যোজনী আদান প্রদান হয়। তো ম্যাগনেসিয়ামের যোজনী 2টা ক্লোরিনে গেছে, ক্লোরিনের যোজনী 1 ম্যাগনেসিয়ামে আসছে, শেষ। এইভাবেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা গঠন হয়েছে। তো এটা নিয়ে ঝামেলা নাই। তো ক্লোরিন 2টা লাগছে, ভালো করে বুঝো কেন 2টা লাগছে বুঝতে হবে। আমি একটা ক্লোরিন আঁকি, এখানে একটা ক্লোরিন আঁকার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে একটা ক্লোরিন, যেটা আমি আঁকার চেষ্টা করতেছি আর কি। ক্লোরিনকে কেন আমি সবুজ দিয়ে আঁকবো? কেন সবুজ দিয়ে আঁকবো? সাদা দিয়েই আঁকি। আমার সোনার ময়না পাখি
কোন বাদেশে উইরা গেলা রে দিয়া মরে পাখিরে আমার সোনার ময়না পাখি কাজল বরণ আঁকিরে আমার। আচ্ছা, ক্লোরিনের হচ্ছে শক্তি স্তর 3টা। প্রথম শক্তি স্তরে 2টা, এই যে একটা আমি গোল দিতেছি আর একটা হচ্ছে ক্রস দিতেছি। তুমি দুইটাই গোল দিয়ে দিতে পারো, ঝামেলা নাই, মানে বুঝার সুবিধার্থে আমি ক্রস দিতেছি আর কি। ইলেকট্রন এইভাবে দেওয়া যায়। এখানে আছে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা জায়গা হয়। এগুলো হচ্ছে ক্লাস 6 এর বাচ্চারা জানে, তো তোমরা না জানলে কষ্ট পাবো। তৃতীয় শক্তি স্তরে আছে 7টা, 3টা জুড়ে জুড়ে থাকবে আর একটা সিঙ্গেল থাকবে। তো দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, তাইলে তাকে যদি নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করতে হয় তাহলে তো এই 2টা ত্যাগ করতে হবে, তাইলেই তো তার পরবর্তীতে এই শক্তি স্তর রিমুভ হবে। 2 নম্বর শক্তি স্তরে গিয়ে দেখবো 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তো তার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 2টাই ত্যাগ করা লাগবে নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করতে চাইলে। বাট ক্লোরিন তো শেষে আছে 7টা, তার তো একটা লাগে, সে তো 2টা নিতে পারবে না। একটা ক্লোরিন কি 2টা নিতে পারবে? পারবে না। 2টা নিলে তার সর্বশেষ শক্তি স্তরে 9টা ইলেকট্রন হয়ে যাবে। 9টা ইলেকট্রন হলে তো অষ্টক পূরণ হবে না, ঠিক আছে। এই যে অষ্টক জিনিসটাকে বুঝতে পারছো, অষ্টক হইতেছে, অষ্টক নিয়ম হইতেছে এই যে যখন মৌলরা যৌগ গঠন করে, যৌগ গঠনের পরে দেখবা এদের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। এটাই অষ্টক নিয়ম, এটাই অষ্টক নিয়ম, ঠিক আছে। তো একটা ক্লোরিন কি করতে পারবে না? 2টা ইলেকট্রন একসাথে গ্রহণ করতে পারবে না। এজন্য এই ক্লোরিনটা এই একটা ইলেকট্রন নিতে পারবে, বুঝছো? তো 2টা তো নিতে পারবে না, এজন্য কি করবো আমরা? আর একটা ক্লোরিন এখানে আনবো, ঠিক আছে। এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিল মনে করো, এই যেখানে নিছে, আর এই ইলেকট্রনটা দেখো একটারে এইভাবে একটু ঘুরাই, এই যে এই ইলেকট্রনটা এই ক্লোরিন নেবে, বুঝছো? ইলেকট্রন কোন ক্লোরিন নেবে? এই ক্লোরিন নেবে, ঠিক আছে। এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিছে, এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিছে। সো 2টা ক্লোরিন ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রনকে নিয়ে নিছে। নিলে দেখো এটারও এখন সর্বশেষ শক্তি স্তরে 8টা হয়ে গেছে, এটারও সর্বশেষ শক্তি স্তরে 8টা হয়ে গেছে। এজন্য বিক্রিয়াটা হবে এরকম, দেখো বিক্রিয়াটা হবে এরকম। ম্যাগনেসিয়াম কি করছে ভাইয়া? ম্যাগনেসিয়াম 12, তো তাহলে নিষ্ক্রিয়মূল্য নিয়নের কাঠামো অর্জন করতে গেলে 10টা ইলেকট্রন থাকতে হবে শেষে, মানে পুরো তার যৌগে। এজন্য সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে এবং ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়ে যাবে। ভালো করে বুঝো। বাট ক্লোরিন তুমি যখন আয়ন হিসেবে লিখবে তখন Cl2 লিখতে পারবে না, একা ক্লোরিন লিখতে হবে। তখন আমরা দেখতেছি দেখো একটা ক্লোরিন একটাই ইলেকট্রন গ্রহণ করতেছে, একটা ক্লোরিন একটাই ইলেকট্রন গ্রহণ করতেছে, ঠিক আছে। বাট 2টা ক্লোরিন, এখানে আমরা দেখতেছি 2টা ক্লোরিন, দেখো কয়টা ক্লোরিন? 2টা ক্লোরিন আমরা দিলাম, এই যে 2টা ক্লোরিন, 2টা ইলেকট্রন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? এই ক্লোরিন একটা, এই ক্লোরিন একটা, দ্যাট মিন্স টোটাল 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। গ্রহণ করে তারা কি হইতেছে? এই যে 2টা ক্লোরিনই ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হইতেছে, ঠিক আছে। এইভাবেই আসলে তারা যৌগটা গঠন করছে। এখানে ম্যাগনেসিয়াম, এখানে 2টা ক্লোরিন, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। বাট সিঙ্গেল লেখার সময় এইভাবে লিখো, ঠিক আছে। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর আয়ন হিসেবে লেখার সময় যে এইভাবে লিখো। তো এরপরে আমরা দেখাবো বিক্রিয়া করার পরে কাহিনীটা কিরকম হবে, ঠিক আছে। এবার হয়ে যাবে এই যে ইলেকট্রন আদান প্রদান করার পরে কাহিনীটা কিরকম হবে। আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে। ইলেকট্রন আদান প্রদান পরে কিরকম হবে, এই যে ম্যাগনেসিয়াম, বুঝতেছো? এটারে কপি করে নিয়ে আসলাম। তো এই যে ম্যাগনেসিয়াম দেখতেছো, ম্যাগনেসিয়াম কি করছে? তার সর্বশেষ শক্তি স্তরের 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলছে, শেষ। ত্যাগ করে ফেললে তার এখন এই 3 নম্বর শক্তি স্তরটা চলে গেছে, শুধু 2 নম্বর শক্তি স্তরটা আছে, বুঝছো? ম্যাগনেসিয়াম কি করছে? ম্যাগনেসিয়াম হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরের 2টা ইলেকট্রনই ত্যাগ করে ফেলছে। ত্যাগ করলে সে কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। যেহেতু সে 2টা ইলেকট্রনই ত্যাগ করে ফেলছে, সে কি হবে? সে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেল, ঠিক আছে। এরপরে এই যে ক্লোরিনগুলা, ক্লোরিন কি করছে ভালো করে বুঝো। এই যে ক্লোরিন আমরা দেখছি যেটা, সেটা কি করছে? সে কি করছে? সে আগে ছিল এই যে এইরকম, আগে ছিল এইরকম, সর্বশেষ শক্তি স্তরে তার ইলেকট্রন ছিল 7টা। পরে সে কি করছে? এই যে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করছে, একটা ক্লোরিন একটাই ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে? তার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ফেলছে। যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ভালো করে বুঝো, সে যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, আমি একটা ক্লোরিনের ব্যাপার সেবা লিখতেছি, তাইলে তার ক্ষেত্রে মাইনাস হবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। বাট আলটিমেটলি এখানে দেখো
দুইটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, ভালো করে বুঝো, একটা ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করছে, এর জন্য শুধু মাইনাস হবে। আর তুমি যদি এখানে 2 দিয়ে দাও তাইলে এটা বুঝাবে, দেখো যে একটা ক্লোরিন একটা গ্রহণ করছে, দুইটা ক্লোরিন এখানে 2 আর এই যে মাইনাস, তখন 2 মাইনাস বুঝাবে, ঠিক আছে? বুঝতেছো? শুধু ক্লোরিনের জন্য মাইনাস, এখানে আবার 2 মাইনাস দিয়ে দিও না। শুধু ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য মাইনাস। আলটিমেটলি দুইটা ক্লোরিন মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ওই যে দুইটা ক্লোরিন মিলছে, এই যে ওই দুইটা আমি সামনে দিয়ে দিলাম, ওটা বুঝাবে যে দুইটা ক্লোরিনের মাইনাস মাইনাস করে দুইটা মাইনাস, বুঝছো? তো এটা হবে তোমার আসলে বিক্রিয়া করার পরে আয়নিক বন্ধন গঠন হওয়ার পরে এই কাহিনী হবে। সো আয়নিক বন্ধন দেওয়ার সময় এই চিত্র পুরোটা আঁকতে হবে, ঠিক আছে? আয়নিক বন্ধন আশা করি বুঝতে পারছো অনেকেই যে আয়নিক বন্ধন আসলে এইভাবেই গঠন হয়, তোমরা পারবা। এগুলা সিকিউতে গেলে আরো অনেক যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এরপরে আমরা আসলে সমযোজী বন্ধনে যাইতে পারি। এই যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন, এটা তো আমরা করে ফেলছি, এটা লাগবে না। ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, এটা তো আমি দেখাইছি। ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, ঠিক আছে? এটা তো ওই যে দেখতেছো যে মানে কেমনে যুক্ত, ইলেকট্রন একটা দেয় আর একটা গ্রহণ করে, তো ওইটাই, আর লাগবে না। অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আবদ্ধ হয়ে আয়নিক বন্ধন তৈরি করে। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা বাদ দাও, এটা এমনি হবে। এই যে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য তোমাকে শিখতে হবে। আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য প্রথমে দেখো, আয়নিক বন্ধন সর্বদা ধাতু এবং অধাতুর মাধ্যমে ঘটে আর কি, ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে, অথবা ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে আয়নিক বন্ধনটা গঠন হয়, ঠিক আছে? বুঝতেছো? ওকে, ওকে। এরপরে স্থির বৈদ্যুতিক বলের প্রভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। কি বলছে? স্থির বৈদ্যুতিক বলের প্রভাবে। স্থির বৈদ্যুতিক বল মানে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাছাকাছি আসলেই তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হয়, ওইটার মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়, স্বাভাবিক জানো। এই যে এটা মাস্ট ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর 16-17 নম্বর গ্রুপের সাথে গ্রুপ 1 আর 2 এর মৌল সাধারণত বিক্রিয়া করে আয়নিক বন্ধন গঠন করে। তুমি আসো এখানে দেখো, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা গঠন হয়েছে, এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে দেখো গ্রুপ 2 এর মৌল এবং ক্লোরিনটা হচ্ছে গ্রুপ 17 এর মৌল। তাহলে আমরা দেখলাম গ্রুপ 17 এর সাথে গ্রুপ 2 এর মৌল অ্যাড হয়েছে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর মৌল, তাহলে গ্রুপ 17 এর সাথে গ্রুপ 1 এর মৌল অ্যাড হয়েছে। দ্যাট মিনস আমরা বুঝতেছি মোটামুটি গ্রুপ 16-17 এর মৌলের সাথে গ্রুপ 1-2 এর মৌল বিক্রিয়া করে আসলে তোমার হচ্ছে এই আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন এগুলো হচ্ছে আয়নিক বন্ধনটা গঠন করে। তো এটা মনে রাখো, পর্যায় সারণীর 16 আর 17 নাম্বার গ্রুপের সাথে এগুলা থাকে অধাতু, এই অধাতুর সাথে 1 আর 2 নাম্বার গ্রুপের মৌল, 1 আর 2 নাম্বার গ্রুপের মৌল থাকে ধাতু। এই যে 16 আর 17 নাম্বার গ্রুপের সাথে 1 আর 2 নাম্বার গ্রুপের মৌল হয় 16 অথবা 17 এর সাথে 1 অথবা 16 17 এর সাথে 2, এইভাবে এইগুলা মিলে আয়নিক বন্ধন গঠন করে। আর আয়নিক বন্ধন অনেক শক্তিশালী হয়, ঠিক আছে? আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ এরা তো সরাসরি ইলেকট্রন আদান প্রদান করে যৌগ গঠন করে, এজন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, গলাইতে বেশি সময় লাগে, যেহেতু এরা দৃঢ় বন্ধনে আকৃষ্ট থাকে। বেশিরভাগ আয়নিক বন্ধন পানিতে দ্রবণীয়, মনে রাখবা। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগই আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় বা পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? আর এই আয়নিক যৌগগুলা পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়। কি বলছি? আয়নিক যৌগগুলা পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়। আয়নিক যৌগগুলা কি হয়? পানিতে বিদ্যুৎ পরিবাহী, মানে গলিত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে, বুঝতেছো? ওকে। এবং অধাতু এবং অধাতু, এই যে একটা কোয়েশ্চেন, অধাতু এবং আমরা দেখলাম ধাতু আর অধাতু মিলে বন্ধন গঠন করতে পারে। এবার কোয়েশ্চেন হচ্ছে, ভাই অধাতু এবং অধাতু মিলে কি বন্ধন গঠন করতে পারে? কোয়েশ্চেনটা কি, অধাতু এবং অধাতুর মধ্যে কি আসলে বন্ধন গঠন করা সম্ভব, বা এদের মধ্যে কি বন্ধন গঠন করা সম্ভব নয় বা সম্ভব নাকি? তুমি আমাকে এটার কোয়েশ্চেন বের করো যে দুইটাই অধাতু। দেখো অধাতু মানে কি, ধাতু ছিল, দেখো ধাতুর নিড ছিল হচ্ছে ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তখন আমরা দেখছিলাম ধাতু যেটা ত্যাগ করে অধাতু এটা গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করে। বাট এবার কোয়েশ্চেন, অধাতু আর অধাতু, একটা হচ্ছে অধাতু মানে তারও ইলেকট্রন হচ্ছে গ্রহণ করা প্রয়োজন, আর একটা অধাতু সেটারও ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন। তাহলে এরা যাদের দুইজনের ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন, তাইলে তারা কেমনে যৌগ গঠন করবে? তাদেরকে কে ইলেকট্রন দিবে? ওইখানে তো আয়নিকে তো ধাতু ইলেকট্রন দেয়, অধাতু গ্রহণ করে, বাট দুইটাই যদি অধাতু হয় দুইটারই সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন প্রয়োজন হয়, মানে দুইটাই গ্রহণ করতে চাইবে ইলেকট্রন। দুইটাই যদি গ্রহণ করতে চায় তাহলে তাদেরকে দান করবে কে, বা তারা যৌগটা কিভাবে গঠন করবে? তুমি একটু চিন্তা করো, আমি এটা
একটু পরে পড়াইতেছি, ঠিক আছে? তুমি চিন্তা করো, 2 মিনিট চিন্তা করো, ঠিক আছে? ওকে, সো দেখো দেখো চিন্তা আশা করি শেষ হয়েছে। এবারে আসো, এই যে এই অধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করতে পারে? এই যে অধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ধন। কিভাবে করে আমি দেখাইতেছি, এখানে যা আছে বুঝছি, ঠিক আছে? চিত্রটা দিছে আমাদের যে টাইপ করছে আর কি, বাট এটা আমি বুঝাবো। দেখো সমযোজী বন্ধন কি ভাইয়া? অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় সেটাই সমযোজী বন্ধন। বাট এইভাবে আনসার দেওয়া উচিত না। দেখো, যে রাসায়নিক বন্ধনে দুটি অধাতব পরমাণু বা আয়ন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যৌগ গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। ভালো করে বুঝো, যে বন্ধনের মাধ্যমে দুইটা অধাতু, যে রাসায়নিক বন্ধনে দুইটা অধাতু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, নট আদান প্রদান, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করবে তাকে সমযোজী বন্ধন বলে। কেমনে কাহিনীটা কি? এটা সমযোজী বন্ধন হচ্ছে, আসো এই যে মিথেন CH4, এটার নাম হচ্ছে মিথেন, এটা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়। কেমনে? এখানে কার্বন অধাতু, এই যে কার্বন অধাতু সাথে হাইড্রোজেন অধাতু, দ্যাট মিন্স অধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করবে এটা অবশ্যই সমযোজী বন্ধন হবে। তো দেখি আমরা মিথেনটা কেমনে গঠন হয়। দেখো, কার্বন কি ভাইয়া? কার্বনের 6টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টা, শেষের শক্তি স্তরে আছে কয়টা? 4টা। এইবারে দেখতে হবে, দেখো কার্বনের সাথে আইসা কয়টা হাইড্রোজেন অ্যাড হইতেছে? 4টা হাইড্রোজেন অ্যাড হইতেছে। হাইড্রোজেনের যোজনী কত? 1, দ্যাট মিন্স 4টা হাইড্রোজেন অ্যাড হবে, হাইড্রোজেনের যোজনী 1, দ্যাট মিন্স একটা করে সিঙ্গেল ভাবে 4টা ইলেকট্রন রাখতে হবে, মানে জোড়া লাগিয়ে দিতে পারবে না, যেহেতু 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন অ্যাড হবে। হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, দ্যাট মিন্স তার একটা ইলেকট্রন হচ্ছে সে শেয়ার করতে পারবে, যার যোজনী যত সে ততটা ইলেকট্রন শেয়ার করতে পারবে। তো এই যে 4টাকে আমি এইভাবে রাখলাম, 4টা ইলেকট্রনকে। এইবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন নিয়ে এইখানে যুক্ত হবে। ভালো করে বুঝো, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে। যুক্ত হইছে? ভালো করে বুঝো, যুক্ত হইছে। তো এই যে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করছে এটা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়েছে। এবং এখানে কাহিনী কি করছে তোমাকে বুঝাই। তুমি এখন এই হাইড্রোজেনের দিকে তাকাও, হাইড্রোজেনের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আমরা জানি হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন হচ্ছে যৌগ গঠনের সময় হিলিয়ামের কাঠামো অর্জন করে। হাইড্রোজেন 1 আর হিলিয়াম হচ্ছে 2, দ্যাট মিন্স সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারলেই হিলিয়াম হয়ে যায়। হিলিয়াম 2 নিষ্ক্রিয়, এটা তোমরা জানো। হিলিয়াম 2 হয়ে নিষ্ক্রিয়, কারণ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন জায়গা ধরে এই ওই দুইটা দ্বারা পূর্ণ থাকে। দ্যাট মিন্স দেখো, হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো অর্জন করতে পারছে। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন দেখা যাইতেছে। এবার তুমি কার্বনের দিকে যদি তাকাও, দেখো কার্বনের শেষেও এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হিসাব করতে পারতেছে। দ্যাট মিন্স যার যে সময় প্রয়োজন সে শেষ সময় ওই ইলেকট্রনগুলোকে ইউজ করতে পারতেছে। কার্বনের যদি প্রয়োজন হয় হাইড্রোজেনের ইলেকট্রনকে ইউজ করে সে 4টা ইলেকট্রন দেখাইতে পারতেছে। হাইড্রোজেনের প্রয়োজন হইলে যে কার্বনের একটা ইলেকট্রন ইউজ করে 2টা ইলেকট্রন সে দেখাইতে পারতেছে, মানে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো কাঠামো দেখাইতে পারতেছে। আর কার্বন শেষে 8টা ইলেকট্রন, মানে নিষ্ক্রিয় গ্যাস, কোনটার মতো? নিয়নের মতো কাঠামো দেখাইতে পারতেছে। তো তারা কি করছে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এজন্য এই যে এটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনটা গঠন হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, তো এইবারে তোমাকে আমি দেখাই PCl3। সবাই জানো PCl3 একটা যৌগ আছে, PCl3, এটা সমযোজী বন্ধন। ঠিক আছে, PCl3 কি বন্ধন? সমযোজী বন্ধন। এটা কি বন্ধন ভাইয়া? এটা হচ্ছে সমযোজী বন্ধন। সো আমরা দেখবো যে এটা আসলে কিভাবে সমযোজী বন্ধন বা কেমনে কি। এই PCl3 কি? PCl3 হচ্ছে ভাইয়া সমযোজী বন্ধন। ভালো করে বুঝো, PCl3 কি? সমযোজী বন্ধন। ওকে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। কেমনে? কারণ ফসফরাস আর ক্লোরিন মিলে যৌগটা গঠন হয়েছে। ফসফরাস আর ক্লোরিন, এখানে ফসফরাস অধাতু। ভালো করে বুঝো, ফসফরাসটা হচ্ছে অধাতু আর ক্লোরিনটা হইতেছে অধাতু। এরা পর্যায় সারণীর ডান দিকের মৌল। অধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে এটা অবশ্যই সমযোজী বন্ধন। তাইলে আমরা এবার দেখি, দেখো ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফসফরাসের ইলেকট্রন 15টা, প্রথম শক্তি স্তরে আছে 2টা,
তৃতীয় শক্তি স্তরে দিতে পারবা কয়টা? 8টা। এই যে আমি 8টা দিতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা দিলাম। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? ফসফরাসের তো টোটাল ইলেকট্রন 15টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, প্রথম শক্তি স্তরে 2টা দিলাম, তৃতীয় শক্তি স্তরে আছে আরো 5টা। এবার কথা হচ্ছে দেখো কয়টা ক্লোরিন অ্যাড হবে? 3টা ক্লোরিন অ্যাড হবে। ক্লোরিনের যোজনে কত? 1। দ্যাট মিনস একটা করে ইলেকট্রন, দেখো ক্লোরিনের যোজনে 1 না, তাহলে একটা করে ইলেকট্রন 3 জায়গায় রাখতে হবে, যেহেতু 3টা ক্লোরিন অ্যাড হবে। ফসফরাসের শেষে আছে 5টা, তো আমি চাইলে 2টাকে এইভাবে জুড়ায় দিয়ে, কজ ইলেকট্রন তো জুড়ায় অংশগ্রহণ করতে চায়, জুড়ায় থাকতে চাইছো, 2টাকে জুড়ায় দিয়ে বাকি 3টাকে একটা করে দিতে হবে, কজ 3টা ক্লোরিন এসে অ্যাড হবে। এই যে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, সরি ক্লোরিনের জন্য সিঙ্গেল করে দিতেছি আর কি, মানে এই যে বাকি 3টা ইলেকট্রনকে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল রাখছি। কেন রাখছি? কজ এখানে এসে ক্লোরিন অ্যাড হবে। এবার আমি ক্লোরিন অ্যাড করি। দেখো ক্লোরিনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা দিলাম। এরপরে আসে দ্বিতীয় শক্তি স্তর, ক্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, এই যে 8টা দিলাম। এরপরে আসে ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর, যে তৃতীয় শক্তি স্তরটা এইভাবে দিবে, এই যে এখন যেভাবে দিছি এইভাবে তৃতীয় শক্তি স্তরটা দিবা। ক্লোরিনের দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, কয়টা? 7টা। 3টাকে জুড়ায় দিছি, সরি 3 জোড়াকে বানাই, 6টাকে 3 জোড়া বানাইছি, একটা ইলেকট্রন বাকি আছে, এটা এই বন্ধনের এইখানে দিবা, ঠিক আছে? এই সেম কাহিনীটা এটা কপি করে সেম কাহিনীটা তুমি এই জায়গায় গোটাবা, এই জায়গাটাতে গোটাবা। ক্লোরিন ঠিক আছে, এটার এই যে মানে কি করছি ভালো করে, ক্লোরিনই আছে, এটার 6টা ইলেকট্রন জোড়া করে দিছি, আর 7 নম্বর ইলেকট্রনটা এইভাবে দিছি, ঠিক আছে? সেম এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসি, সরি এই যে এটাকে একটু ঘুরাই, সরি পুরোটাকে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসবো। এই যে এটাকে একটু ঘুরাই, এই যে দেখো ভালো করে বুঝো, আমি আঁকতেছি না আর কি, এটাকে পুরো দিয়ে দিতেছি, তুমি নতুনভাবে আঁকবা, বন্ধনটারে একটু ভাবে দিতে হবে। এই যে এটারে একটু কাছে নিয়ে এইভাবে একদম এইভাবে দিতে হবে, ওকে? দেখো ক্লোরিন আছে এই যে 2টা ইলেকট্রন, এইটাতে 8টা ইলেকট্রন, এটাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গেছে, 7 নম্বর ইলেকট্রনটা তুমি এই যে এখানে দিবা বন্ধনে, ঠিক আছে? তাহলে কি হয়েছে ভালো করে বুঝো, এই PCl3টা এইভাবে গঠন হয়েছে। এখানে ফসফরাসের ইলেকট্রন 15টা, সর্বশেষ শক্তি স্তরে আছে 5টা। আমি 5টাকে সিঙ্গেল না রেখে 3টাকে কেন সিঙ্গেল রাখছি? কারণ 3টা ক্লোরিন অ্যাড হয়েছে, সেই জন্য 3টাকে সিঙ্গেল রাখছি, ঠিক আছে? 3টা ক্লোরিন রয়েছে, সেই জন্য 3টাকে সিঙ্গেল রাখছি, ভালো করে বুঝো। আর 2টাকে জুড়ায় রাখছি। এমনিতে যদি একটা ক্লোরিন অ্যাড হইতো তাহলে 2টাকে জুড়ে রাখতাম। ইলেকট্রনরে যত পারো জুড়ে দেওয়ার ট্রাই করবা, মানে ইলেকট্রনটা জুড়ে থাকতে চাই। এবার দেখো এই যে ক্লোরিন আছে, ক্লোরিনরে তার মতো আঁকছি, ঠিক আছে? তার শেষে 7টা ইলেকট্রন থাকে, 7 নম্বর ইলেকট্রনটা দেখো বাকিগুলো জুড়াই দিয়ে 7 নম্বর ইলেকট্রনটা এই ফসফরাসের সিঙ্গেল ইলেকট্রনের সাথে শেয়ার করেছে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। তাহলে এবার তুমি যদি চিন্তা করো তাহলে দেখবা এখানে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে এবারে কয়টা ইলেকট্রন আছে? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সে ক্লোরিনের ইলেকট্রনগুলোর ইউজ করে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতেছি কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। দ্যাট মিনস ফসফরাস নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করে ফেলতেছে, 8টা ইলেকট্রন নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করে ফেলতেছে। কোন মৌল? তার হচ্ছে দেখো এমনিতে 15টা, আরো 3টা নতুন করে সে শেয়ার করতে পারতেছে, 18 হইতেছে, মানে আর্গনের কাঠামো। যাই হোক, ক্লোরিনের ক্ষেত্রে দেখো তার সর্বশেষে 7টা থাকে, এখন এইটা ফসফরাসের ইলেকট্রন সহ সে এখন 8টা ইলেকট্রন হয়ে গেছে। দ্যাট মিনস সেও নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতেছে। এই ক্লোরিনেরও সেম অবস্থা, এই ক্লোরিনেরও সেম অবস্থা। তারা যাদের যে সময় প্রয়োজন ওই সময় হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনগুলো তারা ইউজ করতে পারতেছে। দ্যাট মিনস এই যে PCl3টা কি করছে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দেখো ফসফরাস এবং ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের শেয়ার ভাগাভাগি, নটা দান প্রদান, একজনকে দিছে আরেকজন গ্রহণ করছে, এরকম না। তারা তাদের ইলেকট্রনগুলোই হচ্ছে মানে এই যে জায়গা মতো বসেইছে, যার যে সময় হচ্ছে ইলেকট্রনগুলো ইউজ করতেছে, ঠিক আছে? তো ইলেকট্রন তারা ভাগাভাগি করছে, শেয়ার করছে আর কি। ফসফরাসের দরকার হলে ফসফরাস ক্লোরিনে ইলেকট্রন ইউজ করতে পারতেছে, ক্লোরিনের দরকার হলে ক্লোরিন ফসফরাসের যে ইলেকট্রন দরকার ওটা ইউজ করতে পারতেছে। তো এইভাবে তারা এই সমযোজী বন্ধনটা গঠন করছে। তো এইভাবে দেখো অধাতু অধাতু কি করে? অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। এবারে দেখো এখানে একটা কোয়েশ্চেন এটার মধ্যে দিতে পারে যে PCl3 অষ্টক তত্ত্ব মানে কিনা। দেখো অষ্টক তত্ত্ব মানে কি
বা অষ্টক নিয়ম মেনে চলে কি, এটা কোয়েশ্চেন আসতে পারে। এটা ক্ষেত্রে দেখা গেলে দেখবা এটা আনসার হবে, দেখো ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। ইলেকট্রন কয়টা আছে? 8টি আছে। ইলেকট্রন কয়টা আছে? 8টি আছে। দ্যাট মিনস সে অষ্টক তত্ত্ব মানছে, অষ্টক নিয়ম মানছে। ভালো করে বুঝো, সে কি করছে? অষ্টক নিয়ম মানছে। ভালো করে বুঝো কি করছে? সে অষ্টক নিয়ম মানছে। আবার ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা। ক্লোরিনও কি করছে? অষ্টক নিয়ম মানছে। কেন? তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8টা আছে। তো ভালো করে বুঝো, আমি সংখ্যায় বলতেছি আর লিখতেছি না। এরা দুইজনেরই দেখো সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে, দুইজনেই অষ্টক নিয়ম মানছে। এজন্য PCl3 অষ্টক নিয়ম মানে। PCl3 কি করছে? অষ্টক নিয়ম মানে। অষ্টক নিয়ম মানে কেন মানে? কারণ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। 8টা করে ইলেকট্রন থাকাই মানে অষ্টক নিয়ম। দেখো, অষ্টক নিয়ম মানতে হইলে যতগুলা যৌগ থাকবে সবগুলার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে? এবারে কোশ্চেন এইটা দিতে পারে যে PCl5 অবশ্যই তো সমযোজী যৌগ, PCl5 এটাও সমযোজী যৌগ, এইটা অষ্টক নিয়ম মানে কিনা দেখো। অষ্টক নিয়ম মেনে চলে কি? এটা কি অষ্টক নিয়ম মেনে চলে? এটা দেখাইতে বলছে। PCl কি বলছি? PCl5 অষ্টক নিয়ম মানে কি এটা দেখাইতে বলছে। ঠিক আছে? হ্যালো, ওকে, বুঝতেছো? আচ্ছা, PCl5 অষ্টক নিয়ম মেনে চলে কি, এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে কিরকম আনসার দিবা? আমি একটা কাজ করি, এই যে এখানে যা লিখছি দেখো, এটাকে এখানে নিয়ে আসে, ঘুরে ফিরে সেম কাজ করা লাগবে, বুঝছো? আমি এটারই কপি করে এখানে নিয়ে আসি। ঠিক আছে? এখন কোয়েশ্চেন করতেছি যে PCl3টারে PCl5 করে ফেলবো। এটা কোশ্চেন। তো PCl5 এর ক্ষেত্রে দেখো আমরা কি দেখবো? ফসফরাসের সাথে 5টা ক্লোরিন অ্যাড হইতেছে। 5টা ক্লোরিন যেহেতু অ্যাড হইছে, ক্লোরিনের যোজনী 1, তাহলে একটা করে 5টা জায়গায় ইলেকট্রন রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে জোড়া ইলেকট্রনটা দিছিলাম ফসফরাসের, এখন আমি আগে দেখো এখানে 3টা ইলেকট্রনকে সিঙ্গেল ভাবে রাখছিলাম, পরে তো ক্লোরিন অ্যাড করছি। তুমি এইভাবে চিন্তা করো, ফসফরাস বেচারা ক্লোরিন অ্যাড হওয়ার আগে কি ছিল? যে এখানে একটা ইলেকট্রন রাখছিলাম, এখানে 2টা রাখছিলাম। যেহেতু এখন 5টা ক্লোরিন যুক্ত হবে PCl5-এ, এজন্য আমি এখানে 2টা ইলেকট্রন মানে পুরো 5টা ইলেকট্রনটাই সিঙ্গেল ভাবে রাখবো, এবং এই জায়গাটাতে আরেকটা ক্লোরিন অ্যাড হবে। দেখো এই যে ক্লোরিন আরেকটা আমি আঁকতেছি, এখানে আরেকটা ক্লোরিন অ্যাড হবে। এই যে তার ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, ক্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে থাকে হচ্ছে তোমার কটা ইলেকট্রন? দ্বিতীয় শক্তি স্তরে থাকে হচ্ছে 8টা ইলেকট্রন। এই যে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। আবার তৃতীয় শক্তি স্তরে থাকে আরো 7টা। তৃতীয় শক্তি স্তরটা তুমি এইভাবে দিবা যে এটার সাথে মিলাইয়া। তৃতীয় শক্তি স্তরে থাকে কটা? 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 7 নাম্বারটা এখানে দিবা। ঠিক আছে? সো আরেকটা ক্লোরিন অ্যাড হবে। দেখো 4টা অ্যাড হয়েছে, আরেকটা অ্যাড হবে। এই যে আরেকটা ক্লোরিন এখানে অ্যাড করো। এই যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা। ঠিক আছে? এই যে 8টা দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং শেষে আরেকটা শক্তি স্তর দিবা। ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আইসা 7টা থাকবে। এই যে 6টা দিলাম জুড়া 7 নাম্বারটা এখানে দিবা। তো এইবার এই PCl5-এর চেহারা হবে এরকম। PCl5-এর চেহারা কিরকম হবে? এরকম হবে। তাহলে এটা যদি PCl5-এর চেহারা হয়, এই PCl5 কি অষ্টক নিয়ম মানছে? ভালো করে বুঝো। আমরা দ্রুত একটু বেসিক পড়াই দিচ্ছি, সিকিউতে তোমরা আরো অনেক জিনিস শিখবা। এটার মেইন ক্লাস হবে সিকিউতে, নতুন অনেক জিনিস শিখতে পারবা, ঝামেলা নাই। বাট বুঝতেছো না কি বুঝতেছো না এটা বলো, বুঝবা। এই যে PCl5 হইতেছে, দেখো ক্লোরিনের প্রত্যেকটা ক্লোরিনেরই সর্বশেষ শক্তি স্তরে গণে দেখো 8টা ইলেকট্রন আছে। দ্যাট মিনস ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। 8টি ইলেকট্রন আছে।
তার মানে কি ক্লোরিন অষ্টক নিয়ম মানছে, ভালো করে বুঝো, ক্লোরিন অষ্টক নিয়ম মেনে চলে, যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, মেনে চলে। কিন্তু এই যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে এখন কয়টা ইলেকট্রন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 10টা। তাহলে এই যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে দেখো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 10টা। ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 10টা। তাহলে যেহেতু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 10টা, সে অষ্টক নিয়ম মানেনি, ভালো করে বুঝো, সে কি করেনি? সে অষ্টক তত্ত্ব মানেনি, মানে মেনে চলে না। যেহেতু 10টা আছে, 10টা মানে কি 8টা থাকার কথা, তাইলে অষ্টক নিয়ম মানে। মনে রাখবা, যে কোনো একটাই যদি অষ্টক নিয়ম না মানে, অষ্টক নিয়ম তখনই মানবে যখন সবগুলো অষ্টক নিয়ম মানবে। এখানে ফসফরাস অষ্টক নিয়ম মানতেছে না, বাট ক্লোরিন সবগুলো অষ্টক নিয়ম মানছে, ঝামেলা আছে। একটাও যদি অষ্টক নিয়ম না মানে, দ্যাট মিনস পুরো যৌগ অষ্টক নিয়ম মানে নাই। যেহেতু ফসফরাস অষ্টক নিয়ম মেনে চলে নাই, তাহলে PCl5 আরে অষ্টক নিয়ম মেনে চলে না, PCl5 অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে PCl5 অষ্টক নিয়ম মেনে না চলে কোন নিয়ম মানে? তখন সে মানে 2 এর নিয়ম, সে 2 এর নিয়ম মানে, অষ্টক নিয়ম না মানে 2 এর নিয়ম মানে। কার নিয়ম মানে? 2 এর নিয়ম মানে। এবার 2 এর নিয়ম কি? আবার এই 2 এর নিয়মটা আবার কি? 2 এর নিয়ম হইতেছে যৌগ গঠনের পর প্রত্যেকটা সর্বশেষ শক্তি স্তরে জুড়ায় ইলেকট্রন থাকবে, মানে 2টা করে ইলেকট্রন থাকবে, মানে জুড়ায় ইলেকট্রন থাকবে আর কি, 2টা করে, মানে কি আমি বুঝাইতে চাইতেছি, মানে যেগুলাই জুড়ায় থাকবে, বেজুড়ায় থাকবে না। এটা হচ্ছে 2 এর নিয়ম। তুমি ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখো, তার সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া ইলেকট্রন আছে। ফসফরাসের ক্ষেত্রে যদি দেখো, তার সর্বশেষ শক্তি স্তরে 5 জোড়া ইলেকট্রন আছে। মানে এটা হচ্ছে 2 এর নিয়ম, যৌগ গঠনের পরে মৌলগুলার সর্বশেষ শক্তি স্তরে জুড়ায় ইলেকট্রন থাকবে, এটাই 2 এর নিয়ম। এজন্য PCl5 অষ্টক নিয়ম না মানে 2 এর নিয়ম আছে। এবং এই যে 2 এর নিয়মটা যে রেখে আসছিলাম, আমি 2 এর নিয়মটা দেখে আসো। এই যে দেখো, অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম তো আমরা দেখে ফেলছি যে যৌগ গঠনের পর 8টা করে ইলেকট্রন থাকবে, এটা শেষ। 2 এর নিয়ম কি? 2 এর নিয়ম হচ্ছে অষ্টক নিয়মের সীমাবদ্ধতার কারণে 2 এর নিয়ম ব্যবহার হয়। 2 এর নিয়মটা হইতেছে অনুগঠনে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। দেখো, জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, এটি হচ্ছে 2 এর নিয়ম। মানে যৌগ গঠনের পর প্রত্যেকটা সর্বশেষ শক্তি স্তর যদি চেক করো, দেখবা জোড়ায় ইলেকট্রন আছে, কোথাও একটা সিঙ্গেল ইলেকট্রন পাবা না, জীবনেও পাবা না। এটা হচ্ছে 2 এর নিয়ম। অর্থাৎ অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে, এটাই হচ্ছে 2 এর নিয়ম। এটা হচ্ছে 2 এর নিয়ম। PCl5 ও 2 এর নিয়ম মানে। তুমি যদি চাও, এই PCl3টাও কিন্তু দেখো অষ্টক তত্ত্ব সবাই মানে না, বাট 2 এর নিয়ম সবাই মানে। এই সোডিয়াম ক্লোরাইড যদি দেখো, এটার সর্বশেষ শক্তি স্তরে জোড়ায় ইলেকট্রন আছে, বেজোড়া নাই, জোড়ায় ইলেকট্রন আছে, ঠিক আছে। তোমার হচ্ছে এটাতেও দেখো জোড়ায় আছে। তারপরে সমযোজী যেগুলা পাইছি আমরা, এই CH4 মিথেনও দেখো, এই যে জোড়ায় ইলেকট্রন আছে, জোড়ায় ইলেকট্রন আছে। তারপরে যে PCl3ও দেখো, এই যে এটাও জোড়া, এটাও জোড়া, সবগুলোর ক্ষেত্রে জোড়ায় ইলেকট্রন আছে। দ্যাট মিনস 2 এর নিয়ম সবাই মানে, এটা হচ্ছে 2 এর নিয়ম। আর আরেকটা কথা, আরেকটা কোশ্চেন রেখে আসছি ভাইয়া, এখানে দেখো রেখে আসছিলাম, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ করে না? এটা তো আমি আনসার দিব না। এটা যদি আমি আনসার দিই, তাহলে তোমরা বড় হইলা কেন? এতক্ষণ ক্লাস করার পরে যদি বুঝো না নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ না করে, তাহলে হবে না। এটা তুমি সুন্দর মতো ডেসক্রাইব করে আমাদের লেজন্স মেথড গ্রুপে এটার আনসার দিবা, ঠিক আছে? বুঝতেছো? নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ করে না? কারণ হইতেছে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, স্থিতিশীল থাকে। কারণ হচ্ছে তার প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ থাকে। দেখো, তার প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ থাকে, ঠিক আছে?
প্রয়োজনীয় ইলেকট্রন মানে কি 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলো। এজন্য কি করে এরা যৌগ গঠন করে না, এরা যৌগ গঠন করে না কেন? কার তার প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ, সে কি ইলেকট্রন দান বা গ্রহণ করতে চাইবে না। এটা আরো ডেসক্রাইবলি বলা যায়, তোমরা এটা ডেসক্রাইবলি আমাকে হচ্ছে লিখে আমাদের যে পাবলিক গ্রুপ আছে রেদন্স মেথড ওইখানে পোস্ট দিবা, এই নিষ্ক্রিয় গ্যাস কেন ইলেকট্রন দান বা গ্রহণ করে না, ঠিক আছে? ওকে, এতটুকু গেল। এবারে আমরা সমযোজী বন্ধনের আরো কিছু জিনিস দেখব। আচ্ছা, আমরা হচ্ছে আরো কয়েকটা 2টা সমযোজী বন্ধন দেখে আজকে ছুটি দিব। সমযোজী বন্ধনে আরো অনেক জিনিস বাকি থাকবে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? দেখো সমযোজী বন্ধন, এখন আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধনটা দেখবো। কি দেখবো? কার্বন ডাই অক্সাইডের বন্ধন, বন্ধন কেমনে দেখবো? এটা কি? তো দেখো কার্বন হচ্ছে অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে অধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করবে? অবশ্যই সমযোজী বন্ধন গঠন করবে। অধাতু অধাতু মিলে কি বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন। তাইলে এই যে কেমনে বন্ধনটা গঠন হবে দেখো, এই যে কার্বন আছে, কার্বনের প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেখো কার্বনের টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা। তো এবার 2টা অক্সিজেন যুক্ত হইতেছে, তুমি কি 2টা সিঙ্গেল রেখে বাকি 2টা এইভাবে দিবা? না। কেন দিবা না? এটার কাজ আছে। দেখো আমি সবসময় দেখছিলাম PCl5 এই যে ফসফরাসের সাথে যে ক্লোরিন যুক্ত হয়েছিল, এই ক্লোরিনের যোজনী ছিল 1, এজন্য আমি একটা করে সিঙ্গেল রাখছিলাম। CH4 কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত হয়েছিল এটা যোজনী ছিল 1, এজন্য আমি একটা করে সিঙ্গেল রাখছিলাম। বাট এটার ক্ষেত্রে দেখো এই কার্বনের সাথে যে অক্সিজেন যুক্ত হইতেছে এই অক্সিজেনের যোজনী 2, দ্যাট মিনস এই অক্সিজেন 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। কি বলছি? এই অক্সিজেন 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। এজন্য তুমি হচ্ছে যেহেতু এর সর্বশেষ শক্তি স্তরে যেহেতু অক্সিজেনের যোজনী 2, তাহলে সর্বশেষ শক্তি স্তরে জুড়ায় ইলেকট্রন রাখবা। অক্সিজেন এখন 2টা করে ইলেকট্রন শেয়ার করবে, বুঝছো? সিঙ্গেল রাখার প্রয়োজন নাই। এবারে দেখো অক্সিজেন, এই তো অক্সিজেন এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ভালো করে বুঝো। অক্সিজেন তো অক্সিজেনের এটা প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন। পরে তুমি দ্বিতীয় শক্তি স্তর দিবা, অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো? অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা ইলেকট্রন। অক্সিজেনের টোটাল ইলেকট্রন 8টা, তার দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন তুমি কেমনে দিবা? ব্যাপারটা বুঝতে হবে। দেখো দ্বিযোজী মৌল যদি থাকে, একযোজী বাইরে যেগুলোই আছে দ্বিযোজী ত্রিযোজী, এগুলোর ক্ষেত্রে এই বন্ধনটা ভেতরের দিকে দিবা। দেখো তার আছে কয়টা? টোটাল 8টা, 2টা দিয়ে দিছো, বাকি আছে 6টা। 6টার মধ্যে এই যে 2টা এইখানে, 2টা এখানে জুড়ে দিলাম, হ্যাঁ 4টা হয়ে গেল। বাকি 2টাকে তুমি ভেতরে দিবা, ঠিক আছে? সেম ভাবে আরেকটা অক্সিজেন, তার প্রথম শক্তি স্তরে আছে কয়টা? 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? আরো 6টা। এই 6টাকে তুমি জুড়ায় দিবা, ঠিক আছে? জুড়ায় দিবা, শুধু দ্বিযোজী, আর সিঙ্গেল রাখার প্রয়োজন নাই। এবং এক জোড়াকে ভেতরে দিবা, কারণ এক জোড়া শেয়ার করবে। অক্সিজেনের যোজনের যেহেতু 2, সে 2টা ইলেকট্রন শেয়ার করতে পারবে। এই যে 2টা ইলেকট্রন শেয়ার করছে কার্বনের সাথে, কার্বনের ভেতরে ঢুকে গেছে। তো এইবারে দেখো তুমি যখন এই কার্বনের হিসাবটা করবা, তখন দেখবা কার্বনের সর্বশেষ শক্তি স্তরে এই 4টা, মানে এই যে এই 2, 2, 4, 2, 2, 4, মানে টোটাল 4, 4, 8টা ইলেকট্রন আছে। এই কার্বন কি করবে? তার সর্বশেষ শক্তি স্তরে সে 8টা ইলেকট্রন দেখতে পাবে। যখন অক্সিজেন চাবে যে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, দেখো 1টা, 2টা, এখানে আরো 4টা, কয়টা? 8টা। এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 2টা, 4টা, এইখানে আরো 4টা, 8টা। দ্যাট মিনস দেখো অক্সিজেন চাইলে তার এই টোটাল 8টা ইলেকট্রন ইউজ করতে পারতেছে সর্বশেষ শক্তি স্তরে, কার্বনও পারতেছে, অক্সিজেনও পারতেছে। তো তারা কি করছে? 2টা করে ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করছে। কি করছে? 2টা করে ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করছে। এইভাবেই আসলে কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগ গঠন করে। কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগ এইভাবেই গঠন করে। তারা হচ্ছে 2টা করে ইলেকট্রন মানে কি করে? শেয়ার করে, বুঝছো? সেম ভাবে নাইট্রোজেনেরটা তোমাকে দেখাইতে বলবে। নাইট্রোজেনেরটা দেখাও। নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, ভালো করে। নাইট্রোজেন কেমন গঠন হয়েছে? নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, পরে নাইট্রোজেন গঠন হয়েছে। এই নাইট্রোজেনও অধাতু,
ঠিক আছে, তাহলে অধাতু আর অধাতু মিলে কি হবে, অবশ্যই সমযোজী বন্ধন গঠন হবে। আর এই বন্ধনটা কেমনে গঠন হয়েছে দেখো, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আমরা সবাই জানি নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে এই নাইট্রোজেন কি করবে, সে 3টে ইলেকট্রন শেয়ার করতে পারবে। কয়টা, 3টা। এবার আসো নাইট্রোজেন কত, নাইট্রোজেনের ইলেকট্রন 7টা, প্রথম শক্তি স্তরে আছে 2টা, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 5টা, যেহেতু 2টা টোটাল 7টা, 2টা দিয়ে দিচ্ছে আরো 5টা বাকি। তো নাইট্রোজেন 3, যদি নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী 3, দ্যাট মিনস সে 3টা ইলেকট্রন শেয়ার করবে, যার যোজনী যত সে ততটা ইলেকট্রন শেয়ার করবে। নাইট্রোজেনের যোজনী 3টা ইলেকট্রন শেয়ার করবে, এজন্য তার একসাথে 3টা ইলেকট্রন রাখতে হবে ভাই। টোটাল তো নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, একসাথে আমি 3টা রাখলাম, বাকি 2টাকে এখানে দিলাম, বুঝছো? সেম ভাবে আরেকটা নাইট্রোজেন তুমি আঁকবা, এখানে কি করবা, আরেকটা নাইট্রোজেন আঁকবা, আঁকছি। তো এই নাইট্রোজেন যেটা আছে, এই যে 2টা দিলাম, তার আরেকটা নাইট্রোজেন আঁকছি, তার 2টা দিলাম। এবারে তার ক্ষেত্র 3টারে এই যে এটা দিবা সুন্দর মতো, আমি একটু এটারে এদিকে সরাই, এটারে আরো সরাই, এই যে এই দ্বিতীয় শক্তি স্তরটা দেও, 3টারে হচ্ছে ভেতরের দিকে দিবা আর কি, 3টা শেয়ার করতে পারবে। এই যে 3টারে তুমি এখানে দিবা, 3টারে এখানে দিবা, টোটাল তো বাইরের শক্তি স্তরে 5টা আছে, আর টোটাল তো 7টা, এই 2টা, এই 3টা, 5টা, আরো 2টা আছে এখানে, 2টারে এখানে দাও। বাইরের শক্তি স্তরে যে 5টা, এটা 2টা এখানে আর 3টা ভেতরে, এইভাবে যেহেতু 3 যোজি, তারা 3টা করে শেয়ার করতে পারবে, যে 3টা করে শেয়ার করছে। তখন যদি দেখো এই নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কাউন্ট করো, এখানে আছে 2টা, এখানে আছে 6টা, টোটাল 8টা হয়ে গেছে, মানে অষ্টক নিয়ম হয়ে যাইতেছে, মানে নিষ্ক্রমূলের কাঠামো হয়ে যাইতেছে। এই নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখো, তাহলে দেখবা এটা এখানে 2টা আছে, এখানে 6টা আছে, টোটাল 8টা, দেখবেন অষ্টক নিয়ম হয়ে যাইতেছে। এজন্য অধাতু আর অধাতু কি করে, তাদের বাইরের শক্তি স্তরে যতটা করে ইলেকট্রন প্রয়োজন, ঠিক ততটা ইলেকট্রন মানে তারা শেয়ার করে সমযোজী বন্ধনটা গঠন করে ফেলে। এক্ষেত্রে দেখবা কে কতটা ইলেকট্রন শেয়ার করতে পারবে একবারে, সেটা ডিপেন্ড করে তার যোজনীর উপর, তার যোজনী যত ততই হচ্ছে সে ততটা ইলেকট্রন শেয়ার করতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নাইট্রোজেনের সমযোজী বন্ধন, এইভাবে গঠন হয় নাইট্রোজেনের সমযোজী বন্ধন। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, আমরা নেক্সট ক্লাসে এইটার বাকিটুকু দেখবো, আর অনেক জিনিস আছে দেখতে হবে, এই যে এগুলো আমরা এখন পড়বো না, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। পানি সমযোজী বন্ধন, দেখো পানি সমযোজী বন্ধন হোমওয়ার্ক করবা, এই যে H2 এর সমযোজী বন্ধন গঠনটা তুমি হোমওয়ার্ক করবা। আরও দেই তোমাকে হোমওয়ার্ক, কার্বন মনোক্সাইডেরটা করবা, সালফার ডাইঅক্সাইডেরটা করবা, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইডেরটা করবা, ঠিক আছে। এরপরে হচ্ছে কোনটা করবা, এগুলোই তো আসে। আচ্ছা, এগুলো সমযোজী না, আমি আয়নিক সব মিক্স করে দিয়ে দিতেছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটা করবা, তারপরে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড করবা। আচ্ছা, এই যতগুলা মৌল দিছি এইগুলার বন্ধন গঠন দেখো, এগুলা হোমওয়ার্ক, এগুলা HW তোমাদের জন্য, এগুলা HW হোমওয়ার্ক, এগুলার বন্ধন গঠন ব্যাখ্যা করবা। কি করবা, বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। কি বলছি, বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, এগুলা বন্ধন গঠনটা ব্যাখ্যা করবা, ঠিক আছে। ওকে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এতটুকুই আজকে, আর পড়াবো না। আর নেক্সট ক্লাসে আমরা এটার বেসিক যা আছে বাকি শেষ করব, অনেকগুলা বাকি আছে। দ্রবণীয়তা, দাতব বন্ধনের তাপ পরিবাহিতা, এই যে দাতব বন্ধন আছে, এগুলো পড়াবো নেক্সট ক্লাসে। তো আজকে এতটুকু আমাদের সেকেন্ড লেকচার হইলো। আশা করি অনেক জিনিস শিখছো। দাতব বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন সবগুলোই আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো, ভাইয়া সবসময় আছি তোমাদেরকে আনসার দেওয়ার জন্য। ভাইয়া অবশ্যই আনসার দিব, ঠিক আছে। ভাইয়া অবশ্যই আনসার দিব।